উনি আমার বাবার বয়সী ফজলুর রহমান সাহেব। ওনাকে যদি আমি ইজ্জত দিয়ে কথা বলতে যাই, আর ওনার ইজ্জত, উনি যদি ওনার বয়সকে সম্মান না করে, উনি যদি ওনার শিক্ষাকে সম্মান না করে, উনি যদি ওনার আক্কল বুদ্ধিকে রিকগনাইজ না করে, আমি কিভাবে ওনাকে সম্মান দেব? বাংলাদেশের এক হুবড়ি আছে না, আগে আওয়ামী লীগ করতো, পরে ওই গামছাওয়ালা সিপাই এক ধর্ষক আছে না, যাকে আবার বীর উত্তম দিছে, বাংলাদেশে বঙ্গবীর দিছে। ওই কুত্তার বাচ্চাকে বঙ্গবীর দেওয়ার জন্য সত্যিকারের বঙ্গবীর ওসমানীকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এক ভুয়া বঙ্গবীর আছে, দাড়ি বস রাখা, এক শুয়োর, ভারতীয় কলকি পরা হাড্ডি কাদের সিদ্দিকী। তার পার্টিতে গেছে না, হারামজাদা আছে না, আমি হারামজাদা বলবো না, উনি বলছে উনি নাকি খুব নীতিবান একজন মানুষ, উনি নাকি শিক্ষিত একজন মানুষ, উনি নাকি ভবিষ্যৎ প্রবক্তা। ওনার নাম ফজলুর রহমান। মাঝে মাঝে এমন ভাবে নিজেকে প্রকাশ করে, আমি দেখলাম ভারতের রিপাবলিক টিভির একটা টক শোতে গেছে, টক শোতে যে ওখানে তাকে উলঙ্গ কইরা দিতেছে। আপনি কি জানেন এই ফজলুর রহমান কি করতেছে? ফজলু বাবু এরকম করে কথা বলে, ফজলুর রহমান বাবু। এই বাবু তাকে 10 বার কলা বলার পরে এই হুবড়ি টের পাইছে যে তার বাবু ডাকতেছে। পরে কি, মোর নাম ফজলু বাবু না, মোর নাম ফজলুর রহমান। দর্শকবৃন্দ, উনি বলেছেন না ফজলুর রহমান। একেবারে উলঙ্গ করে ওনাকে ছেড়ে দিল, কোনো কথার জবাব ঠিক মতো দিতে পারে না। কয় ভূগোল, উনি কয় ইতিহাস, ওনারে কয় ইতিহাস, উনি বলে অঙ্ক। এই লোকটা নাকি দূরদর্শী। একে আমি কয়েকবার বলেছি এই লোকটার আকল জ্ঞান কম। কালকের আমি রাত্রে প্রশান্তের পাঠানো 3টা ভিডিওতে ফজলুর রহমানকে যেভাবে রিপাবলিক টিভিতে উলঙ্গ করেছে, আমি মনে মনে বললাম, এদের কি কোনো আত্মসম্মান বোধ আছে? ওনার কি কোনো আত্মসম্মান বোধ, রুচিবোধ, বিদ্যা, কোন চরিত্র, কোন দূরদর্শিতা, এগুলো কি কিছু আছে? তাকে দেখলাম উলঙ্গ করে দিল। যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডে তাদেরকে ঠিক মতো ধুয়ে দিছে। কিন্তু সমস্যাটা হয়েছে যে এই ফজলুর মতো লোকজনরা যখন যায়, উনি আমার বাবার বয়সী ফজলুর রহমান সাহেব, ওনাকে যদি আমি ইজ্জত দিয়ে কথা বলতে যাই, আর ওনার ইজ্জত, উনি যদি ওনার বয়সকে সম্মান না করে, উনি যদি ওনার শিক্ষাকে সম্মান না করে, উনি যদি ওনার আক্কল বুদ্ধিকে রিকগনাইজ না করে, আমি কিভাবে ওনাকে সম্মান দেব? ঠিক আছে, তো এখন গণ অধিকার পরিষদের ছেলেপান্না যেভাবে বাস দিছে, থোয়াই চিংমং ইঞ্জিনিয়ার শাহ যেভাবে বাস দিছে, গণ অধিকার পরিষদে ফারুক যেভাবে বাস দিছে, ওরা যায়, ওরা ইয়াং পোলা পান, ওরা নতুন রাজনীতি করে, ওরা যদি ওখানে গিয়ে লাথি গুতা দেয়, লাথির জবাবে লাথি, গালির জবাবে গালি, উলঙ্গর জবাবে উলঙ্গ, ওরা যদি করে আসে, এটা মানায়। কিন্তু বিরক্তি কখন লাগে জানেন? এই ফজলুর রহমানের মতো লোকজন, শামসুজ্জামান দুদুর মতো লোকজন ওখানে গিয়ে যখন অসহায়ের মতো আচরণ করে, বলদের মতো আচরণ করে, অজ্ঞের মতো আচরণ করে, এবং তাদেরকে বাবু, শ্রী এসব নামে তাদেরকে খোঁচাইয়া খোঁচাইয়া বাংলাদেশকে অসম্মান করে, এবং আওয়ামী লীগের মুসলমান নামধারী প্রতিটা তাদেরকে ঘোমটা পড়াইয়া ওখানে বসাইয়া বাংলাদেশের বদনাম করে, এবং এই বক্তব্যগুলোকে তারা পরোক্ষভাবে সমর্থন করে। তাহলে কোথায় হলো, কিভাবে হলো, কেন হলো, একা একা একটু চিন্তা করে দেখি। আমি এই প্রসঙ্গটাকে আপনাকে কেন টেনে আনলাম? এই যে ওয়াকারুজ্জা বাংলাদেশে, আপনারা সবাই জানেন, আপনি জানেন, আমি জানি, বাংলাদেশে অপরাধ প্রবণতা এমন ভাবে বেড়েছে, অপরাধকে জন্য নিয়ন্ত্রণই করা যায় না। কিভাবে নিয়ন্ত্রণ করবে? ইউনিফর্ম পরে যাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সে অপরাধীদের আশ্রয় দিচ্ছে। হি বিকাম গডফাদার। আপনারা বলছেন না মাফিয়া হাসিনা? নাও জেনারেল ওয়াকার ইজ দ্য গডফাদার। হাউ হি বিকাম গডফাদার? বিকজ ক্যান্টনমেন্ট, হি ইজ দ্য ইনচার্জ। এই ওয়াকার ওখানে গডফাদারের, কার্লিয়ন ফ্যামিলি, ওখানে কার্লিয়ন ফ্যামিলির কথা মনে আছে না? আপনাদের কারো একটা কথা দর্শক কিন্তু মনে করেন, সেটা কি জানেন? 5 তারিখে 5ই আগস্ট হাসিনা যখন পালায় গেছে, হিন্দুস্তান টাইমস কি বলছে জানেন? হিন্দুস্তান টাইম বলছে, আমি দর্শক বন্ধু আজকের ওই ছবিটাকে আমি আপলোড করে দিতে পারেন, আমি আগামী কালকের শোতে আপনাদেরকে আমি দেখাবো। যেদিন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে,
সেদিন কি হয়েছে আপনারা কি জানেন? হিন্দুস্তান টাইম তারা ওখান থেকে বলছে যে হাসিনা ক্ষমতা থেকে চলে গেল, এটাই সান্ত্বনা যে হাসিনারই আত্মীয় এখন ক্ষমতায়, হাসিনারই আত্মীয় এখন ক্ষমতায়। হিন্দুস্তান টাইম এই কথা বলেছে। এখন এই হিন্দুস্তান টাইমসের ওয়াকারকে যেভাবে গ্লোরিফাই করে, যে ওয়াকার হচ্ছে এমন একজন মানুষ, ওয়াকারুজ্জামান, তার উপরে ভারত নির্ভর করে বাংলাদেশের নির্বাচন নিয়ে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের হিন্দুদের ধর্ষণ ঠেকানোর জন্য, মন্দির ঠেকানোর জন্য, মুসলমানদের এই যে হিন্দুদের চাপে মেয়েরা রাস্তায় গেলে নাকি মুসলমানরা বসে বসে আর কাম নাই মুসলমানদের, শুধু বাংলাদেশের মুসলমানদের কামই একটা, হিন্দু মেয়েরা যদি রাস্তায় নামে তাদেরকে আগে শাড়ি খুলে, ছায়া খুলে, ব্লাউজ খুলে, ব্রা খুলে, তারপরে চাপে তাদের। ইন্ডিয়ার এই দুঃখেরই অন্ত নাই, ইন্ডিয়ায় দুঃখ করতে করতে মারা যাইতেছে, আহারে হিন্দু চাপে বাংলাদেশের মুসলমানরা। কত জঘন্য এসব মিথ্যাবাদীরা, যেখানে মুসলমান নামধারী ছাত্রলীগের পোলাপানরা নিজেদেরকে এখন হিন্দু বানায়। তারা যেভাবে করে, যেভাবে যা কিছু করে, যেভাবে বাংলাদেশকে যেভাবে পোট্রে করে, আমি অবাক হয়ে গেলাম প্রশান্তের পাঠানো ওই ভিডিওতে। ফজলুর রহমান এক পাশে, আর এক পাশে এক বেটি মাথায় ঘুমটা পরে বলে বাংলাদেশে নাকি সিরিয়া থেকে জঙ্গি এসেছে, আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে, পাকিস্তান থেকে জঙ্গি। ওই ব্যক্তি ওইখানে বলে, আর ফজলুর রহমান এরকম করে বসেছে, বলে আমার চিনেন, আমি ফজলুর রহমান। তুমি বাংলা হারামজাদা হুবড়ি, তুমি ওইখানে গেছো কেন? কথা বলতে পারো না? বুইরা তুমি ঠিক মতো ওইখানে দাঁড়াইয়া যে জবাব দিবা। ওখানে একটা প্রমাণ পাঠাই দিতা, গণ অধিকার পরিষদের তারেককে পাঠাই দিতা, ফারুককে পাঠাই দিতা, ইঞ্জিনিয়ার সাকরে পাঠাই দিতা। বেটা তোমার মতো একটা শিক্ষিত মানুষ নিজের আবার তুমি মুক্তিযোদ্ধা গেল সারা গাবুর ইন্ডিয়ার না তোমার পাশের মধ্যে, তোমার থুতমার মধ্যে 3টা লাফতে দিয়া দিছে, তুমি টের পাও না? পরে আর কোনো কথা সহ্য করতে না পাইরা তুমি পালাইছো এখান থেকে। বেটা খাচ্ছো। দর্শক বৃন্দ, আজকের এই সাবজেক্টটা নিয়ে আর কথা বলার আমি আর কথা বাড়াবো না। আজকের আলোচনাটা আমি এখানেই সীমাবদ্ধ রাখি। আগামীকালকের শনিবার, আগামীকালকের বেশ কিছু সাবজেক্ট আছে আপনাদের সাথে, আমাদের আওয়ার লং কথাবার্তা বলতে হবে। তো আজকের আমি এতটুকু বলবো, বাংলাদেশে অপরাধ বেড়ে যাওয়ার একমাত্র কারণ জেনারেল ওয়াকার। বাংলাদেশের অপরাধ চিত্র বেড়ে যাওয়ার একমাত্র কারণ ওয়াকার পিছনে থেকে মিস্ট্রেসি পাওয়ার নেয়ার পরেও এই মিস্ট্রেসি পাওয়ার তিনি ব্যবহার করেন না। ওয়াকার আওয়ামী লীগের খুনিদের, আওয়ামী লীগ অপরাধীদের, আওয়ামী ধর্ষকদের, আওয়ামী হেলমেট পরা খুনিদেরকে উনি সেনাভবন এবং বঙ্গভবনে আশ্রয় দিয়ে রেখেছেন, এবং এদেরকে আশ্রয় দিয়ে রেখেছে বিএনপির এমপি না, বিএনপির সিনিয়র নেতা যারা ভারতপন্থী, তাদের বাসায় এরা লুকিয়ে আছে। এখন আমি যদি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে বলি এদের বাসা রেড দেন, আপনাদেরকে আমি লিখিত দেই, এরা রেড দিতে যাবে না। এরা মির্জা ফখরুলের বাসাও রেড দিবে না, এরা আব্দুল আওয়াল মিন্টুর বাসাও রেড দিবে না, এরা রেড দিবে না। কিন্তু জাহাঙ্গীর আলম সাহেব একদিন একটা হেদাম দেখান। আপনারা দেখতে তো মনে হয় আপনি কোন বাসার চাকর, বোধ হয় কোন রকম আপনি বাইরে এসেছেন, একটু জামা কাপড় পরিবর্তন করেন, দাঁত দোত চেহারা সুরক্ষা একটু ঘষে বাজা ঠিক করেন, গোলানো স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, একটু হেদামটা দেখান রে ভাই। কি কথাবার্তা বলেন আপনার? আমি তো আপনার কথাবার্তার কোনো উত্তর দক্ষিণ দেখি না। আপনি একটু জামা কাপড় পরে ঠিকঠাক মতো লোকজনের সাথে কথা বলেন, ঠিক আছে? এবং কি করতে পারেন জানেন? মিস্ট্রেসি পাওয়ার মিলিটারি দেশে সে বলছে 30,000 সৈন্য নিয়ে হাই কিছু করতে পারতেছে না। আপনি এক কাজ করেন, একটা স্পেশাল স্কোয়াড দিয়া মির্জা ফখরুলের বাসায়, আব্দুল আওয়াল মিন্টুর বাসায়, ইকবাল হোসেন টুকুর বাসায়, আমির খসরু মাহমুদের বাসায়, রুমিন ফারহানার বাসায়, সামা ওবায়দের বাসায়, আমানুল্লাহ আমানের বাসায় দাম করে রেট দেন।
আমি লিখিত দেই, আপনি কতগুলো অপরাধী ওখানে পাবেন। আওয়ামী লীগের ক্ষমতাহারা এমপি মন্ত্রী এবং খুনিদেরকে তাদের বাসায় পাবেন। আমি লিখিত দেই আপনাকে। বহু লোকজন, একজন আর দুইজন না, বলেছে, পরিবারের সদস্যরা বলেছে মির্জা আব্বাসের বাসা থেকে আওয়ামী মন্ত্রীরা বাইরে। এখন আমি মাসের কথা বলি না, আমার নিজের সোর্স আমাকে বলেছে সেনাপ্রধানের বাসা থেকে শিরিন শারমিন বেরিয়েছে, পার্কে গেছে। আমার সোর্স আমাকে বলেছে বঙ্গভবনে সে প্রবেশ করলো। তো বাংলাদেশে অপরাধ হবে না? আপনি কথায় কথায় বলবেন যে অপরাধীদের যেভাবে বেড়েছে, ডেভিল হান্ট, ডেভিলদের বাসায় ডেভিলরা লুকায় আছে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আজকের যেসব কথাগুলো বললাম এই কথাগুলো অত্যন্ত টাচি, কিন্তু এরাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা কিছু করার করছে, এবং এরা বঙ্গভবনে বসে, ওয়াকারের বাসায় বসে তারা হাসিনার সাথে কমিউনিকেট করে, হাসিনার কাছ থেকে নির্দেশ দেয়। আপনারা জানেন হাসিনা নিজে যদি নির্দেশ দেয়, তার নির্দেশ হয় ওরে মাইরা ফেলা, ওরে উলঙ্গ কইরা ফেলা, ওরে রেপ কর, ওর মাথা সাইসা দে, ওরে ন্যাটা কইরা পা ভাঙ্গা দে। এগুলো হচ্ছে হাসিনার ওয়ার্ড। আমিও হাসিনারে মাঝে মাঝে কপি করি, তো কষ্ট লাগে কেন? আজকে দেখলাম দর্শকদের ভিতরে কেউ কেউ খুব কষ্ট পাইছে। আমি যে বলছি বাংলাদেশে মুসলমানদের খায়াল কোনো কাম নাই, তারা খালি হিন্দু পাইলেই চাপে। আমার এই কথায় আমাদের কিছু আমার দর্শকদের ভিতরে অনেকে বহুত কষ্ট পেয়েছে। কেন কষ্ট পেয়েছে ভাই? আপনারা যেমন ভাবে ইন্ডিয়ায় গিয়া ব্যাখ্যা করেন, একেবারে উলঙ্গ, আমার উলঙ্গ কইরা অমুক করছে। কে করছে? বাংলাদেশের মুসলমানরা। আরে বাপরে বাপ, আমার উলঙ্গ কইরা দিচ্ছে। আপনাদের যেহেতু বাংলাদেশের মুসলমানরা রোজার মাসেও খালি উলঙ্গ করে, রোজার মাসেও আপনাদেরকে সাড়ে, আপনাদেরকে কি করবো? কারণ এখন ওই রণধীর জয়সওয়ালও কয় আপনাদের সাদা বন্ধ করতে হইব। বাংলাদেশের মুসলমানরা আপনারা আমি জানি না রে ভাই, আপনারা এই রোজার মাসে আমি তো জানি যে আপনারা আল্লাহর উদ্দেশ্যে ধর্ম পালন করছেন, সিয়াম সাধনা করছেন, আপনাদের সময় নাই কোনো কাউকে চাটার জন্য। আমরা জানি সারাদিন না খেয়ে রোজা রেখে নিজেদেরকে কতটা সংযমী করে জীবন চালাচ্ছেন, কতটা সংযমী হয়ে রোজার মাস পার করছেন। আমি খুব ভালোভাবে, আমি 110% শিওর বাংলাদেশের কোন মুসলমান ভাই কারো কাছে যাবে না কোন একটা হিন্দু মেয়েকে চাটা তো দূরে থাক, বরং তাদেরকে আরো রক্ষা করবে, তাদের মন্দিরকে রক্ষা করবে। কারণ বাংলাদেশের মাটিতে একজন মুসলমানের যে অধিকার আছে, একজন হিন্দু ধর্মাবলম্বীরও ঠিক একই অধিকার রয়েছে একজন নাগরিক হিসাবে। কিন্তু যারা বাংলাদেশকে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত করার জন্য এই চাঁদার গল্প দিতেছে, ধর্ষণের গল্প দিতেছে, পুটকি চুলকানোর গল্প দিতেছে,